শো ডায়ালগ ফর ডেমোক্রেসি, ডিডি। প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি ডায়ালগ ফর ডেমোক্রেসি। আজকে আমাদের বিশেষ অতিথি হলেন বিশিষ্ট সাংবাদিক, দিল্লি থেকে তিনি যুক্ত হচ্ছেন জনাব চন্দন নন্দী। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই। দাদা কেমন আছেন যুদ্ধ ভালো আছি, পরিস্থিতিতে? থ্যাংক ইউ। জি, জি, জি। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়গুলো, প্রিয় দর্শক, আমি কিছু বিষয় আজকে উল্লেখ করি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ, কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর পদ ছাড়লেন মীর স্নিগ্ধ, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন, যুদ্ধ বিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি বিক্রম মিস্ত্রি, এবং এরপরে রয়েছে লাহোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছে বলছে ভারত, পরিস্থিতি আরো জটিল করতে আগ্রহী নয় ভারত, এটা জয়শঙ্কর বলেছেন। পাকিস্তান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের। ভারত পাকিস্তান সংঘাতে আইপিএল এর ভেন্যু পরিবর্তন এবং পিএসএল এর ম্যাচ স্থগিত, এই বিষয়গুলো রয়েছে। তবে আজ আমরা বাংলাদেশ প্রসঙ্গে আজকে বেশি আলোচনা করব না, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ। সেই বিষয়টি নিয়ে, প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আপনারা জানাবেন, আর লাইভটি আপনারা সম্ভব হলে শেয়ার করে দেবেন। শুরু করছি আমাদের চন্দনদা। আজকে তিনি লেখালেখি করেন, অনেক বিষয় লেখেন, অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকার, ভারতের পত্রিকা এবং আন্তর্জাতিক পত্রিকাগুলোর সাথে তিনি জড়িত, এবং তিনি বিগত সাবেক সরকারের সময় বেশ কিছু কথা বলেছেন, বাংলাদেশে বেশ আলোচিত হয়েছেন, এবং তার কথা অনেকেই গ্রহণ করতে চাননি, আবার এক প্রকারে সত্য প্রমাণিত হয়েছে বিষয়গুলো। এখন তিনি এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কি ভাবছেন, আমরা আগে সেইটা কথাটি জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান যে দাবি করেছিল ভারতের 5টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে, এই বিষয়টি দাদা একটু এক্সপ্লেইন করবেন, এটা সত্যতা অসত্যতা কতটুকু? আমার যেটা মনে হয়, থ্যাংক ইউ ইসমাইল ভাই, জি, আমাকে এই আপনার এই টক শোতে করতে আর কি। তো আমার যেটা মনে হয় এটার মধ্যে অনেকটাই সত্যতা আছে, যেটা যাচাই করে দেখা যাচ্ছে যে 3টে বিমান হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের, 5টা হুম, হয়তো হয়নি। জি, এটা একটা ব্যাপার। সেটা নিয়ে আমাদের ফরেন সেক্রেটারি মিস্টার বিক্রম মিস্ত্রি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আজকে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তাতে জি, উনি কোনো জবাব দেননি। তার থেকে জি, বোঝা যায় যে এর পেছনে একটা সত্যতা আছে, সেটা ভারত সরকার অ্যাডমিট করেনি। আর এটা বলতে আমার মনে হয় ভারতের যে সোকল গদি মিডিয়া, তারা এটাকে হাইলাইট করবে না, কিন্তু সবাইকে এটা কিন্তু মেনে নিতে হবে যেটা একটা যুদ্ধের মতন পরিস্থিতি, ফুল ফ্লেজেড ওয়ার এখনো না কিন্তু এটা, কিন্তু আচ্ছা, ফুল ফ্লেজেড ওয়ার আমরা তখনই বলবো যখন এই যুদ্ধের এটা আরো ছড়াবে, যখন গ্রাউন্ড ফোর্সেস ইনভলভ হতে পারে, অন্য ধরনের ফোর্সেস বা ইউনিটস ইনভলভ হতে পারে, তখনই আর কি। এখনো কিন্তু আচ্ছা, আচ্ছা, দুটো বর্ডারের এপার ওপার থেকে মিসাইল চালাচালি হচ্ছে, ড্রোনস চালাচালি হচ্ছে, পাকিস্তানের তরফ থেকে কিছু অ্যাটাক করা হয়েছিল আমাদের ড্রোনস দিয়ে, অন্তত জি, 10 থেকে 15টা শহর। তাদের যেটা খবরে জানা যাচ্ছে, এটা কনফার্ম করার মতন কোনো উপায় নেই, অ্যাটলিস্ট আমার কাছে নেই, যে ভারতের তরফ থেকে নাকি লাহোরে একটা এয়ার ডিফেন্স সিস্টেমকে বোধহয় ধ্বংস করেছে। এখন জি, এগুলো কনফার্ম করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এগুলো হচ্ছে ক্লেমস আর কাউন্টার ক্লেমস। তো জি, সেই ক্লেমস আর কাউন্টার ক্লেমস এর মধ্যেই আমাদের সীমিত থাকতে হবে। আর তার থেকে আমরা যতটুকু অ্যানালাইজ করতে পারি জি, যে এই যুদ্ধটা এসকালেট করবে কি করবে না। আহ, জি, জি, উম, তো এখন আপনারা দেখাচ্ছেন এই ড্রোনের ব্যাপারটা এখন, কিন্তু এই জি, ড্রোনের এটা চলছে এই মুহূর্তে। জি, আমি যা জানতে পারলাম, জাম্মু, আমাদের জাম্মু রিজন আর জাম্মু টাউনে জি, পুরো ইলেকট্রিসিটি পাওয়ার অফ করে দেওয়া হয়েছে। পুরো শহর আচ্ছা, এখন অন্ধকার।
আর এই কয়েকদিন আগে, এক দুদিন আগেই একটা ওই একটা ড্রিল হয়েছিল। সেই জি ড্রিলটা এখন আমরা জানতে পারছি যেটা, সেটা কার্যকরী হচ্ছে। লোকজনরা গিয়ে কোথায় কোথায় তাদের নির্দিষ্ট ইয়েতে যেভাবে বলে দেওয়া হয়েছিল সেরমই হয়তো তারা সেই ধরনের ইনস্ট্রাকশনস গুলোকে হয়তো মানছে। কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আহ, জি সেটা হলো যে জম্মু টাউন, জম্মু শহর এবং জম্মু যে রিজনটা, সেটা পুরোপুরি ব্ল্যাক আউটে আছে। আর ওপর থেকে আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি ওই মিসাইল ছোড়ার আহ, আহ, যে যে স্ট্রিক্স গুলো দেখতে পাচ্ছি আর কি। তো দুদিক থেকেই হচ্ছে এটা। বাট প্রাইমারিলি আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে ড্রোনের অ্যাটাক, আর সেটাকে কাউন্টার মেজার্স নেওয়া আর কি। এখন আমাদের দেখতে হবে যে এই জিনিসটা কোন জায়গায় গিয়ে ঠেকে। আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে প্রথম দিন মানে গতকাল ভারতের 9টি টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার জি পাকিস্তানে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে তারা নাকি ধ্বংস করেছে। আর নানান ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, ওখানে প্রচুর লোক মারা গেছে। অনেকে শুনছিলাম যে একজন জঙ্গি যে আমাদের IC-814 এর হাইজ্যাকের সঙ্গে যুক্ত ছিল, তার নাকি পরিবারের 10 জন লোক মারা গেছে। এখন এগুলো এস্টাবলিশ করা, এগুলোকে কনফার্ম করা খুবই ডিফিকাল্ট হয়। তো ও, উম, তো কিন্তু লোক মারা গেছে। ওপর দিক দিয়ে আমাদের দেখতে হবে যে গতকাল প্রচুর আর্টিলারি শেলিং হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। জম্মুতে কিছু কিছু লোক মারা গেছে, 11 থেকে 12 জন লোক মারা গেছে, কিছু শিশুও মারা গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে। এখন জি এইটা কতটা এসকেলেট করবে সেটা আমাদের দেখতে হবে। এটা মানে আহ, আহ, এটার একটা নিশ্চয়ই একটা রাজনৈতিক একটা অ্যাঙ্গেলও আছে। কিন্তু সেই কিন্তু রাজনৈতিক অ্যাঙ্গেলটা কোন জায়গায় গিয়ে সরকারের পক্ষে থাকে, আর কোন জায়গায় একটা সূক্ষ্ম পয়েন্ট থেকে সেটা কোন জায়গায় সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে, সেইটা আমাদের একটু হয়তো খেয়াল রাখতে হবে। জি আরেকটা জি পয়েন্ট যেটা আমি বলতে চাই আর কি, আম, জি সেটা হলো যে এই যে আহ, আহ, উম, মানে একটা ওয়ার লাইক সিচুয়েশন যে একটা তৈরি হয়েছে, সেটার কিন্তু একটা মেসেজিংও আছে আর কি। হ্যাঁ, সেই মেসেজিংটা আমাদের দেখতে হবে। সেটা কি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশকে ইঙ্গিত করে সেই মেসেজিংটা হচ্ছে, যে কোনো ধরনের মিসঅ্যাডভেঞ্চার যদি করে কেউ আর কি, তাহলে হয়তো ভারতের তরফ থেকে মিলিটারি স্টেপ নিতে পারে আর কি। আশা করি সেই বাংলা জায়গায়, আশা করি, হ্যাঁ আশা করি সেই জায়গায় যাবে না। জি বাংলাদেশের লোকজন যারা যারা পাওয়ারে আছে ইন্টারিম গভর্নমেন্টের, তারা আকারে ইঙ্গিতে বলেছিল এই যুদ্ধটা শুরু হওয়ার আগে যে বাংলাদেশকেও তখন ভাবতে হবে কি ধরনের অবস্থান বাংলাদেশ নেবে। আই জি হোপ, আমি আশা করি যে বাংলাদেশের পলিটিশিয়ানসরা যারা আছে এই মুহূর্তে এবং বাংলাদেশের যে সেনা আছে, তারা অত্যন্ত ম্যাচিওর ভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে। এখানে বাংলাদেশ আর ভারতের কোনোই বিবাদ নেই এর মধ্যে। এটা জি জি হচ্ছে পাকিস্তান আর ভারতের মধ্যে। সেই জায়গাটায় থাকাটাই আমার মনে হয় দুপক্ষের জন্যই আর কি। এই নানান সাউথ এশিয়াতে একটা মানে থাকতে পারে আর কি, জি শান্তিপূর্ণ, এটা যাতে না ছড়ায় সেটা সবাই কাম্য করে। আই এম শিওর বাংলাদেশেও প্রচুর লোক কাম্য করে, কিন্তু অনেক জায়গায় দেখেছি যে কিছু কিছু এলিমেন্টস রা এই এই যুদ্ধটাকে একভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, আগেন ওই অ্যান্টি ইন্ডিয়া পার্সপেক্টিভ থেকে করা হচ্ছে আর কি। উম, আহ, তো তো সেটা এখন সেটা তাদের ব্যাপার। কাঙ্ক্ষিত নয় জি কারেক্ট। হুম তো হুম এই হলো মোটামুটি পরিস্থিতি। এখন অব্দি বর্ডারের এলাকাগুলোই এফেক্টেড, কিন্তু এটা যদি বর্ডার পেরিয়ে কোনো মিসাইল বা ড্রোন ভারতের শহরগুলোতে আসে বা
ক্ষয়ক্ষতি করার হুম। চেষ্টা করে। আহ, 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 দাদা উম, এই যে এই নিউজটা কি সত্যি দাদা? এটা ভারতীয় 50 সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের, এটা ঢাকা এটা পোস্ট। ওই যে বললাম, এটা হচ্ছে কিন্তু এক ধরনের সাইবর। আমি আমি এখন অবধি কোনো কিছু খবর নিজে জানতে পারিনি বা ইনফরমেশন পাইনি যে গ্রাউন্ড লেভেলে যুদ্ধ শুরু হয়েছে। হুম। হুম, হুম। গোলাগুলি চলছে বর্ডারের বা এলওসির এপার থেকে ওপার থেকে, কিন্তু এনগেজমেন্ট, স্কার্মিশ সেই ধরনের কিছু হয়তো হয়নি। And আশা করি সেই ধরনের না হোক। দুপক্ষেরই আর কি। জি। আমি এক সাংবাদিক হওয়ার ক্ষেত্রেই বলছি, হয়েই বলছি যে কোনো দিকেই যাতে ক্ষয়ক্ষতি না হয় প্রাণের, সেটা যাতে ইয়ে থাকে আর কি। নিশ্চিত কথা, জি জি। আমরা সবাই চাই যে ঠিক আছে, ভারত নিজের স্বার্থে এই যুদ্ধটা শুরু করেছে, পাকিস্তান রেসপন্ড করেছে, এনগেজ করেছে। আমরা কিন্তু চাই সবাই, আর সবাই এটার কাম্য আর কি, যে এটা যত তাড়াতাড়ি শেষ হয়, আর যত তাড়াতাড়ি ইনোসেন্ট লোকজন যারা আছে তাদের যাতে কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয় আর কি। ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক, এটাও কথা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। যাই হোক, আমরা এসব হ্যাঁ, খবর এগুলো পাচ্ছি। এগুলো হচ্ছে ক্লেমস আর কাউন্টার ক্লেমস। হ্যাঁ। জি জি এখানে জি জি। এখানে কোথায় সত্যটা কোথায় আছে, সেটা যাচাই করার মতন লোকজন এখন কোথায় আছে, সেটা হলো। জি। তবে দাদা, যুদ্ধে আর প্রেমে নাকি মিথ্যা কথা চলে, মানে অসত্য কথা বলা যায়। এখন যুদ্ধ, কেউ কার কোন ক্ষতি হয়েছে এটার স্বীকৃতি স্বীকার করবে না। দাবি পাল্টা দাবি এগুলো চলতে থাকবে। আর এইগুলো যদি সব স্বীকার করে নেওয়া হয়, নিজেদের মনোবল ভেঙে যাবে, নিজেদের সৈনিকদের মনোবল ভাঙবে। সো কি হচ্ছে আসলে প্রকৃত ঘটনা আমরা ঠিক বুঝতে পারবো না। যাই হোক, তবে Correct. আমরা চাই, আপনি যে কথাটি বললেন যে যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি, প্রাণহানি যাতে না ঘটে, সেটাই চাই। আর বাংলাদেশের ক্ষেত্রেও আপনি একটা কথা উল্লেখ করেছেন, আমাদের প্রতিক্রিয়াটা যেন সংযত হয়। আমরা কোনো প্রকার উস্কানিমূলক কথা দুই দেশের পক্ষে বিপক্ষে আমাদের বলার কোনো প্রয়োজন নেই। আমাদের অবস্থানটা Correct. হবে নিউট্রাল। আমরা আমাদের মতো Correct. থাকতে চাই। জি। Correct. আর এখন যে একটি ছোট্ট প্রশ্ন আরেকটু করে নিই। এই যুদ্ধ কি, আপনি বললেন যে ফুল প্লেজের যুদ্ধ এখনো শুরু হয়নি। যে আপনি কি মনে করেন এই যুদ্ধ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ২ দেশকে সংযত আচরণ করার জন্য অথবা যুদ্ধ বন্ধ করার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। এক। আর অন্যান্য দেশও চাচ্ছে যুদ্ধ হোক বা না হোক, যুদ্ধ তো কেউ চায় না। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এই যুদ্ধ দীর্ঘমেয়াদী কিছু হতে পারে? না, আমার মনে হয় না। আমার আচ্ছা। মনে হয় যে সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী যেটা আমরা বলবো বর্ডার ওয়ার আর কি যদি বলি, সেটা 1999 কার্গিলের ক্ষেত্রে হয়েছিল। সেটাও জি, ওই প্রায় 1 মাস, অ্যাবাউট আ মান্থ এটা চলেছিল। জি, তারপরে জি, জি, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু ওটা থামে, ওটা বন্ধ হয়। জি, তারপরে কিন্তু আমরা এই প্রথম দেখছি যে আহ, আহ, এই ধরনের যুদ্ধ শুরু হয়েছে। তখন তখনও কিন্তু আহ, এই লেভেলে তখন তো আর ড্রোন ছিল না। জি, আর জি, এখন আমরা দেখতে পাচ্ছি ড্রোন ইউজ হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমস ইউজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট ইউজ হচ্ছে দুপক্ষেই। আর আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড লেভেলে আর্টিলারি ইউজ হচ্ছে। তো জি, তো এইটা একটা এমন একটা অবস্থা যেখানে হয়তো এটা ছড়ালেও ছড়াতে পারে, কিন্তু ওই আবার বলবো যে এই জিনিসটা যাতে কয়েকদিনের মধ্যেই যাতে এটা নিয়ন্ত্রণে আসে আর কি। এখানে ওয়েস্টার্ন পাওয়ার্স যারা আছে, জি। আহ, আমি ওয়েস্টার্ন পাওয়ার্সদের কিন্তু খুব সাসপিশিয়াসলি দেখি পার্সোনালি। আচ্ছা, 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 আচ্ছা। কেন কিনা, হ্যাঁ দেখি, কেন কিনা ওয়েস্টার্ন পাওয়ার্সরা বাংলাদেশে যা চালু করেছে এখন, তার বেসিসে এইটুকু বলতে পারি যে এরা এরা সবসময় যে ইনোসেন্ট হয়, আর সবসময় যে একটা পার্টিকুলার রিজন বা দুটো দেশের ভালো জন্য অ্যাক্ট করে, সেটা বলতে আমি হয়তো পারবো না। আমার দ্বারা ওই ডিপ্লোম্যাটিক কথাবার্তা হয় না। আমি জি, সোজা বলে দিই যে কি ব্যাপারটা জি, কি। কি আর হচ্ছে? সেটা জানাটাই বেটার আমার মনে হয়। জি, লোকেদের দাদা ওই আমরা diplomatic হ্যাঁ, কথাবার্তা বলে কোনো ধরনের ভুল ভ্রান্তিতে না রেখে আর কি, ডাইরেক্টলি জি, তারা বুঝুক। আহ, জি, আহ, আহ, লোকজন
অনেকটাই ম্যাচিওর, অনেকটাই বোঝে, সে বাংলাদেশে হোক বা ভারতে হোক বা পাকিস্তানে হোক, আমার মনে হয় জি তারা বোঝে। তো তাদের থেকে জি এই ধরনের লুকোচুরি করার কোনো মানে হয় না। মনে হয় না। আচ্ছা দাদা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত পাকিস্তান নিয়ে আমরা আর বেশি কথা বলতে চাই না। আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, আপনারা যদি লাইভটি পারবেন একটু শেয়ার করে দেবেন এবং আপনাদের মন্তব্যগুলো আমরা স্ক্রিনে দেখাতে চেষ্টা করছি। দাদা, আপনি যেহেতু বাংলাদেশের কথা বললেন, একটা প্রসঙ্গ আসি। আপনার একটা লেখা পড়েছি, হ্যাঁ, নর্থ ইস্ট পত্রিকায় আপনার, হ্যাঁ, সেটি হচ্ছে নিউজ। নিউজটা যদি আমরা একটু দেখাইতে পারি, সেটা একটা উদ্বেগের খবর আছে। আপনি একটা নিউজ করেছেন, একটা রিপোর্ট করেছেন, এক্সক্লুসিভ একটা নিউজ করেছেন। মুন্না, আমরা কি সেটা দেখতে পারি? আমি তোমাকে পাঠিয়েছিলাম বিষয়টা, একটু যদি তুমি শো করো। সেইটা কি ব্যাপার, আমরা সেটা একটু জানতে চাই দাদা। এটা আমরা আসলে এই যে এক্সক্লুসিভ 4 member US Air Force team lands in Dhaka ahead of arrival of heavy cargo. এই বিষয়টা কি কেন, আমরা তো এটা কিছু জানতে পারিনি, আমরা বুঝতে পারিনি। আমি জানি না আমাদের দেশের সাংবাদিকরা বা আমাদের পত্রপত্রিকা লেখালেখি হবে কিনা। এটা আপনি কিভাবে তথ্য সংগ্রহ করেছেন, কোথায় তথ্য পেয়েছেন এবং সেখানে কি হচ্ছে আসলে? কেন এসছেন তারা? মনে হয় দেখ, হেডলাইনটা একটু শো কিভাবে করে। হ্যাঁ, কিভাবে এই তথ্য প্লেনটাই কি সংগ্রহ? এই প্লেনটাই কি এসছে? না, 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 এটা হচ্ছে একটা এটা সিম্বল। রিপ্রেজেন্টেটিভ ইমেজ আর কি। জি, আর জি, এটা জি। হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বড় প্লেন যেটা ট্রান্সপোর্টের জন্য ইউজ হয় আর কি। সেই জি, জন্য জি, এটা জি। একটা রেপ্রেজেন্টেটিভ ইমেজ হিসেবে ইউজ করা হয়েছে। তো কার্গো প্লেন, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোব মাস্টার এটাকে বলে। তো জি, উম, উম, তো আমার যেটা এই স্টোরিটা আমি আহ, আহ, মানে ডকুমেন্ট ভিত্তিকই বলবো আর কি, সেটা পেয়েছি, ডকুমেন্টটা পেয়েছি, এবং এদের ডিটেলস গুলো তারপরে আরেকটু ইনভেস্টিগেট করে দেখা গেছে যে এদের ব্যাকগ্রাউন্ড গুলো তারপরে দেখা গেছে, সেগুলো আমরা করেছি। আর এটা আহ, আহ, দুটো সোর্স লেভেলে এটাকে কনফার্ম করা হয়েছে। এটা জি, ডকুমেন্ট আছে, ডকুমেন্ট পাওয়া গেছে, তার সঙ্গে আর কি দুজন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের থেকে এটা কনফার্ম করা হয়েছে যে হ্যাঁ, জি, এই 4জন মেম্বার এসছে টিম, এরা ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের। আর এরা বেসিক্যালি হচ্ছে কন্ট্রাক্টরস। এই কন্ট্রাক্টরসরা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি আছে আমেরিকার, তার সঙ্গে জি, ওরা যুক্ত। আর তারা জি, এখানে একটা অ্যাডভান্স টিম হিসেবে এসছে। তার মানে জি, হচ্ছে যে এই অ্যাডভান্স টিমটা বাংলাদেশে হয়তো একটা বড় কার্গো এয়ারক্রাফট আসবে, তাতে যেটা জানতে পেরেছি বড় লেভেলের একটা, হেভি লেভেলের, ভারী লেভেলের কার্গো আসবে। সেটাকে কিন্তু তারা রিসিভ করবে। এখন সেই রিসিভ করার পর এরা কি আমেরিকায় ফিরে যাবে, নাকি এরা রাখাইন স্টেটে ঢুকবে, সেটা আগামী দিনগুলোতে বোঝা যাবে আর কি। হয়তো নাও বোঝা যেতে পারে, কেন কি এটা তো আর ওপেনলি যা কিছু নিয়ে হবে করবে না। না। হুম, হ্যাঁ, এটা খুব সিক্রেটলি হবে। আর তারপরে হয়তো আরো মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন আসতে পারে। এর আগে যখন গত মাসে 3জন স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালস এসছিল, তার ওদের আসার সঙ্গে সঙ্গেই আর কি 20 থেকে 25 জনের একটা মার্কিন মিলিটারি দল এসছিল। তারা বাংলাদেশে নানান জায়গায় এই রামু ক্যান্টনমেন্টের থেকে শুরু করে টেকনাফ অব্দি ওরা ট্যুর করেছিল। তারপরে এরা উধাও হয়ে যায় ওখান থেকে, যেটা আমরা সাসপেক্ট করি আর কি। অনেকেই জি, আমি তো অন্তত করি সাসপেক্ট যে এরা হয়তো অলরেডি বর্ডার ক্রস করে রাখাইনে চলে গিয়েছে। তো সেটা যদি হয়, এর থেকে বড় ইন্ডিকেশন আর হতে পারে না যে মার্কিন যুক্তরাষ্ট্রর কমপ্লিট কমপ্লিট ব্যাকিং আছে এই আরাকান আর্মির, যে আগাম দিনে যুদ্ধ করতে যাবে তারা আর কি, মিলিটারি অপারেশন করবে মিয়ানমার মিলিটারি হুন্টার সঙ্গে। সেটার সবচেয়ে বেশি, সবচেয়ে প্রথম ইন্ডিকেশন আমরা এই স্টোরিগুলোর মাধ্যম থেকে পাচ্ছি। কিন্তু এখন জি, রইল বাংলাদেশের সংবাদ মাধ্যমরা, তারা এটা করতে পারে না, করতে পারছে না, তাদের অনেক লিমিটেশনস আছে। তাদের উপরে অনেক ধরনের চাপ সৃষ্টি হবে হয়তো এরা করতে গেলে। এদের হয়তো অলরেডি ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে তোমরা এই ধরনের স্টোরি, সেন্সিটিভ স্টোরি গুলো কোনোভাবেই করবে না।
বাংলাদেশের গণমাধ্যম এই মুহূর্তে বলবো সার্টেনলি ফ্রি প্রেস নেই। আচ্ছা। প্রেসকে মাজল করা হয়েছে, তাকে জি। তাদের খবর সেন্সর করা হয় আর কি, তারা নিজেরাই সেন্সর করে। তো বাংলাদেশের আচ্ছা মানুষরা স্যার, এগুলো দাদা, জানতে পারছে। ওই যে প্লেনটা, কার্গো প্লেন কেন আসবে? সেখানে কি আসবে? ওখানে কি মানুষ আসবে না অন্য কোনো? এখন রাইট, এখন আমরা অনেকেই জানি যে বার্মা অ্যাক্ট যেটা জি। সেটার কে ভিত্তি করেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারকে নিয়ে পুরো যে কার্যকলাপ আর কি, সেটা বার্মার ইস্টার্ন বর্ডার্স আছে থাইল্যান্ডের সঙ্গে, সেখানেও আছে, অন্যান্য নানান ইনসার্জেন্ট গ্রুপস আছে, তাদের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এনগেজমেন্ট আছে। তারা পাবলিকলি এটা কোনোদিনই ডিসক্লোজ করবে না, পাবলিকলি এটা কোনোদিনই অ্যাডমিট করবে না, কিন্তু বার্মা একটা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট। কিন্তু সেই পাবলিক ডকুমেন্টটা যদি লোকজন পড়ে, তাতে লেখা আছে নন লিথাল সাপ্লাইজ দেওয়া হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে যতটুকু আমি চিনেছি বা দুনিয়ার অন্য লোকজনরা চিনেছে, আই এম শিওর অন্যান্য অনেক অ্যানালিস্ট আছে, অনেক নাম করা মিলিটারি পলিটিক্যাল অ্যানালিস্ট আছে, তারা অনেকেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেয় আর কি এই ধরনের সিচুয়েশনে। তো সেই জিনিসটা আমরা আমাদের সেটা ধরে নিতে হবে যে এই নন লিথাল সাপ্লাইজ এর জায়গায় কিন্তু লিথাল সাপ্লাইজ আসতে পারে। যদি নন লিথাল সাপ্লাইজ আরাকান আর্মিকে দিতে হয়, তাহলে তো বাংলাদেশের এনজিও আছে, ইউনাইটেড নেশনস এর অনেকগুলো আইএনজিও আছে, তাদের এনগেজ করে করতে পারতো। যেটা রিফিউজিদের ক্ষেত্রে আমরা দেখি যে ইউএনএইচসিআর কে এনগেজ করা হয় তাদের রিলিফ দেওয়ার জন্য। এখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা বলা হয়, তাহলে তো আমাদের দেখা উচিত যে ইউনাইটেড নেশনস এর সব আইএনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, অন্যান্য আরো দেশ আছে, মানে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আছে, যারা এগিয়ে আসে এই ধরনের রিলিফ মেজার্স দেওয়ার জন্য, তাদের ইনভলভ করা উচিত ছিল। কিন্তু তাদের তো জি। আমরা কোনো নামগন্ধও শুনছি না আর কি। খলিলুর রহমান সাহেব যে আর কি বাংলাদেশের নিউলি অ্যাপয়েন্টেড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি কিন্তু এখন অব্দি কোনো ধরনের আইএনজিওর কথা বলছেন না, হিউম্যানিটেরিয়ানের করিডোরের কথা বলছেন যে রোহিঙ্গাদের এদিক থেকে রিপ্যাট্রিয়েট করা হবে। কিন্তু আমরা অনেকেই জানি যে রোহিঙ্গার ব্যাপারটা হলো যে তারা তো বাংলাদেশে ক্যাম্পে থাকছে, খুবই খুবই করুণ অবস্থায় থাকছে তারা। বাংলাদেশে হয়তো লোকজনরা চায় না, এটা একটা বাংলাদেশের জন্য বার্ডেন, কিন্তু এরা যদি যায়, এদের যদি এই হিউম্যানিটেরিয়ান করিডোরটাকে আমরা যদি ধরেই নেই হচ্ছে একটা রিয়ালিটি হতে পারে, তাহলে সেই হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে ওরা এক ক্যাম্পের থেকে আরেক ক্যাম্পে যাবে, সেই সেটা লাভ কি হলো? ওরা তো যাচ্ছে ওখানে যেখানে কিন্তু এখনো কন্টিনিউইং ভায়োলেন্স, তাদের এখনো মারধর চলছে, তাদের এখনো মেরে ফেলা হচ্ছে, তাদের ফোর্সড লেবারে ঢোকানো হচ্ছে। আমরা আমিও কদিন আগে লিখেছিলাম যে গত 3 দিনের মধ্যে, আজ থেকে না, পরশু দিনের আগের থেকে 3 দিনের মধ্যে তারা 365 জন লোক এসছে। তো এরকম কিন্তু আরো আসতে থাকবে। এই জি। হিউম্যানিটেরিয়ান করিডোর, তাহলে এই হিউম্যানিটেরিয়ান করিডোর কি পারপাস সার্ভ করছে? হ্যাঁ, তাহলে তো হ্যাঁ। আমাদের ধরে নিতে হবে যে এটা একটা গল্প, এটা একটা কভার স্টোরি দেওয়া হচ্ছে, যাতে কি মানুষকে প্রেজেন্ট করছে ভেরি ব্যাডলি হ্যান্ডেল থিং। খলিলুর রহমান সাহেব হয়তো ইকোনমিক ইস্যুস নিয়ে ভালোই জানেন হয়তো, তার ব্যাকগ্রাউন্ডও তাই। উনি ইউএনএ কাজ করেছেন, ডাব্লিউএইচও তে কাজ করেছেন, কিন্তু ওনাকে সিকিউরিটির উপদেষ্টা বানাবার, মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে রোল প্লে করছে, উনি মাঝে মাঝে দেখি আবল তাবল বকে, উনি বলেন আর কি এই কথা সেই কথার কোনো মানে হয় না আর কি। আমি শুনেছি ওনার অনেকগুলো জি, 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 জি। দেখেছি। তো এই পরিস্থিতির মধ্যে এখন বাংলাদেশ আর্মিকে ভাবতে হবে তারা সত্যি এই জিনিসটার মধ্যে জড়াতে চায় কিনা। তারা কিন্তু জড়িয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আর্মির মধ্যে একটা ডিভিশন আছে, একটা ভার্টিক্যাল ডিভিশন আছে। অনেকে চায় যে আর্মি এই বর্ডারের কন্ট্রোলটা নিক আর কি,
যাতে কি জি। যাতে কি হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারটাকে আরেকটু বেটার এক্সিকিউট করা যায়। কিন্তু অন্যদিকে আরেকটা যেটা আমরা দেখছি যে তারা হয়তো অনেকটাই প্রো আমেরিকান একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে। স্ট্যান্ড মানে এটা পাবলিকলি তো আর নিতে পারে না, বাট ভেতরে ভেতরে অফিসার্সরা আছে যারা ফেভার করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান, যে প্রোগ্রাম মিয়ানমারকে নিয়ে আর স্পেশালি রাখাইনকে নিয়ে, সেটার সঙ্গে তারা যুক্ত হতে চায়। অস্ত্র ধরে না, কিন্তু আরাকান আর্মিকে এই সাপ্লাইজ গুলো দিয়ে আর কি। সেটা কিন্তু আচ্ছা, এক প্রকারে হয়তো যুদ্ধের সঙ্গেই জড়ানো, যদি লিথল সাপ্লাইজ আপনি যেটা আপনি যেটা যদি লিথল সাপ্লাইজ দিতে বাংলাদেশ আর্মি হেল্প করে আরাকান আর্মিকে, তাহলে কিন্তু মিয়ানমার মিলিটারি হুন্টা, যারা জি হচ্ছে জি জি লেজিটিমেট, জি লেজিটিমেট অথরিটি, তাদের কিন্তু কারণ থাকবে বাংলাদেশের উপরেও মিলিটারি পদক্ষেপ নেওয়ার। দাদা, এটা কিন্তু অনুমান করা হচ্ছে যে আমরা যদি রাখাইনের প্রতি বেশি ঝাঁপিয়ে পড়ি বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা আছে সেগুলো যদি বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে যায়, মিয়ানমার কখনো চাইবে না যে তাদের রাখাইন রাজ্য আলাদা হয়ে যাক। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে, আপনি যেটা আশঙ্কা করছেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, এটা আপনার ব্যস্ততার মধ্যেও আজকে একটু যুক্ত হয়েছেন, ভালো লাগছে। সেটি হচ্ছে যে এই যে আপনি যে রিপোর্টটা করলেন যে প্লেন আসছে, জাম্বো ৪ জন অফিসার অলরেডি এসে গেছেন, সেই ক্ষেত্রে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কিনা, একটু জাস্ট আমাদের দেশের কোনো। উদ্বেগ হওয়ার কারণ আছে। কেন কিনা, এই কার্গোটা কি হতে পারে? এই কার্গোটা কি মিলিটারি কার্গো হবে? যদি মিলিটারি কার্গো হয়, বাংলাদেশের বা বাংলাদেশিদের উদ্বেগ হওয়ার অফকোর্স কারণ আছে। কেন কিনা, ওই যে বললাম একটু আগে, তাহলে কিন্তু বাংলাদেশ এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আহ, 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 তারা তারা হিউম্যানিটেরিয়ান করিডোর বলছে। সেই হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে যদি লিথাল সাপ্লাইজ যায়, তাহলে কিন্তু সেটা অনেক ধরনের ইন্টারন্যাশনাল ল কে ভায়োলেট করবে। সেইখানে তখন আমাদের দেখতে হবে ভারত কি ধরনের অবস্থান নেয়, চীন কি ধরনের অবস্থান নেয়। আহ, আহ, এই দুটো জিনিস কিন্তু তখন বাংলাদেশকে আরো একটা জটিল জায়গায় নিয়ে যেতে পারে। তাদের একটা মিলিটারিলি তাদের একটা হুমকির জায়গায় গিয়ে পড়তে পারে। তো এখন খলিলুর রহমান সাহেবের কথা শুনে তো বুঝেছি উনি হচ্ছেন খুবই অ্যাডামেন্ট, যে আর উনি চাইছেন যে, উনি বলছেন যে বাংলাদেশের যা স্বার্থ আছে সেটা বাংলাদেশ করবে। তার জন্য বাংলাদেশ যা খুশি যার সঙ্গে পারে তার সঙ্গে কথা বলতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই পারে, বাংলাদেশ সেটা নিশ্চয়ই পারে। কিন্তু বাংলাদেশকে দেখতে হবে এই ইনভলভমেন্টের, এই মিলিটারি মিসঅ্যাডভেঞ্চার যেটা হতে চলেছে, তার সঙ্গে যদি যুক্ত হয়, তাদের আগামী দিনে থ্রেটটা চীন থেকে আসবে না ভারত থেকে আসবে না কি হবে, সেটা কিন্তু বাংলাদেশের লোককে ভালো করে ভাবতে হবে, ভালো করে যাচাই করতে হবে। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের যে গণমাধ্যম আছে, তাদের যদি একটা মেরুদণ্ড থাকে, সেই মেরুদণ্ডটাকে শক্ত রেখে এই জিনিসগুলোকে মানুষকে জানতে দিতে হবে। তাদের তাদের কিন্তু জি একটা অব্লিগেশন হয়ে যায় যে বাংলাদেশের উপরে এত বড় একটা জিনিস ঘটতে চলেছে। ৭১-এর পর বাংলাদেশের আর্মি এই বোধহয় প্রথম এত বড় একটা এক ধরনের ডিসিশনের সঙ্গে জড়িত হয়ে গেছে। সেটা কিন্তু তখন তাদের খুব সিরিয়াসলি ভাবতে হতে পারে যে আমাদের বাংলাদেশের মিলিটারি ওপরে যখন যদি কোনো ধরনের আঁচ আসে, তখন খলিলুর রহমান সাহেব আর মোহাম্মদ ইউনুস, তখন কি ধরনের তাদের অবস্থান হবে, আর আর্মির মধ্যে কি ধরনের অবস্থান হবে, সেটা তখন দেখতে হবে আর কি। জি জি, আমরা চাই না যে এরকম কিছু হোক। আপনি যেটা আশঙ্কা করেছেন ঠিক আছে। আমাদের খলিলুর রহমান সাহেব বলেছেন যে এখনো কোনো মানবিক করিডোরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। আরেকটি কথা হচ্ছে যে আপনি যেটা উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা যদি যুদ্ধে জড়িয়ে যাই বা আমাদেরকে যদি ইউজ করা হয়, সেটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অলরেডি।
তবে আমরা সেটা চাই না, বাংলাদেশের মানুষও সেটা চায় না, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে, করিডোর নিয়ে, এগুলো সবাই ভাবছেন। সরকারের এই সিদ্ধান্তকে নিশ্চয়ই সেটা প্রতিবাদ জানাবেন। আর আপনি আমাদের সংবাদ মিডিয়ার কথা যেটি বলেছেন, আমাদের মিডিয়া স্বাধীন হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, আরো 16 ডিগ্রি উপরে উঠেছে সম্ভবত বলল, যে মিডিয়া এখন অনেক স্বাধীন, এবং সেটাই উদযাপনও করা হয়েছে আমাদের প্রেস সচিবের নেতৃত্বে। যাই হোক, প্রিয় দর্শক, দাদা আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনার ব্যস্ততা আছে, আগামীকালও আছে, আপনাদের ওখানে যুদ্ধ যদি পরিস্থিতি যদি যদি বাংলাদেশের প্রেস মাধ্যম যদি স্বাধীন হতো, তাহলে যে প্রেস সেক্রেটারি হয়েছেন, তাহলে সেই প্রেস সেক্রেটারি এসবের মধ্যে থাকতেন না, তাহলে সে একটা ফ্রি উনি সাংবাদিকতাটাই করতেন। এই ধরনের একটা অবৈধ একটা এন্টিটি তার সঙ্গে জড়াতেন না। থ্যাংক ইউ। জি, জি, অনেক ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন, জনাব চন্দন নন্দী, তিনি দিল্লি থেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি একটি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টটি আমরা উপস্থাপন করেছি। আর যারা যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। দাদা আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে পরিস্থিতি কোন দিকে যায় সেটি নিয়ে আপনার সাথে আবারও যুক্ত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, জি, শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি। সকাল দুপুর সন্ধ্যা রাতে দেশ বিদেশে সবার সাথে কথা হবে খোলাখুলি, অনলাইন কিংবা মুখোমুখি। টক শো ডায়ালগ ফর ডেমোক্রেসি, ডিডি।